বাংলা সাহিত্যে আদ্যোপান্ত শিশু কিশোর সাহিত্যিক বোধহয় হাতে গোনা কয়েকজন। যে পবিত্র কর্মকাণ্ডকে সফল করে তুলতে প্রদীপ জ্বালিয়েছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, যোগীন্দ্রনাথ সরকারের মতো আদ্যোপান্ত শিশু সাহিত্যিকরা, সেই ধারাটিকে বজায় রাখতে সামান্য যে কয়েকজন সফল হয়েছেন তাদের মধ্যে অবশ্যই অজেয় রায় অন্যতম। দীর্ঘ ৪৫ বছরের সাহিত্য জীবনে পুরোটাই ছোটদের কথা ভেবে লিখে গেছেন এই মানুষটা। নামি দামি পুরস্কারের হাতছানিতেও কখনো বড়দের জন্য লেখার কথা ভাবেননি তিনি। তার জন্মসাল নিয়ে বিতর্ক রয়েছে। কোথাও বলা হয়েছে তার জন্ম ১৯৩৫ সালের ২৭শে আগস্ট, কোথাও বলা হয়েছে তার জন্ম ১৯৩৪ সালের ১৭ই আগস্ট, আবার তোমাদের পাঠ্য বইয়ের লেখক পরিচিতি অংশে তার জন্মসাল হিসাবে উল্লেখ রয়েছে ১৯৩৭। আমরা এই লেখক পরিচিতি অংশের জন্মসালটিকে নিয়েই এগোব। অর্থাৎ তার জন্ম ১৯৩৭ খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে। তার মা লতিকা রায় শান্তিনিকেতনের ছাত্রী ছিলেন। রবীন্দ্রনাথের নাট্য অভিনয়ে লতিকা রায় একাধিকবার নৃত্য পরিবেশন করেছেন। অজেয় রায়ের নামটিও কবিগুরু রবীন্দ্রনাথের দেওয়া। তার পিতা পূর্ণেন্দু রায়। তারা ছিলেন ৬ ভাই বোন। তিনি বিশ্বভারতী ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বিশ্বভারতীর কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্রে গবেষক কর্মী হিসাবে যুক্ত ছিলেন। শিশু সাহিত্যিক অজেয় রায় অজস্র সাহিত্য সম্মান লাভ করেছেন, যার মধ্যে অন্যতম জগত্তারিণী স্মৃতি পুরস্কার, বিশ্বভারতী প্রদত্ত আশালতা সেন স্মৃতি পুরস্কার, সন্দেশ পত্রিকা প্রদত্ত সুবিনয় রায় স্মৃতি পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার প্রভৃতি। ২০০৮ সালের ৩রা সেপ্টেম্বর স্বল্পকাল রোগ ভোগ করার পর হায়দ্রাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শিশু কিশোরদের জন্য অজেয় রায় প্রচুর কাহিনী রচনা করেছেন। তার লেখা সন্দেশ, আনন্দমেলা, শুকতারা, কিশোর ভারতী ইত্যাদি পত্রিকায় প্রকাশিত হয়। তার কয়েকটি গল্পে চিত্রাঙ্কন করেছেন সত্যজিৎ রায়। উল্লেখযোগ্য বইগুলির মধ্যে আছে আমাজনের গহনে, ফেরোমন, মুঙ্গু, মানুক দেউতার রহস্য সন্ধানে, কিশোর রচনা সংগ্রহ, অ্যাডভেঞ্চার সমগ্র ইত্যাদি। তার সৃষ্ট গোয়েন্দা ও সাংবাদিক চরিত্রের নাম দীপক রায়। তখন গ্রীষ্মকাল, সকালে স্কুল চলছে। স্কুলে হাবু ঢুকবে কিনা সে বিষয়ে তার মনে কিছুটা দ্বিধা রয়েছে, কারণ সেদিন বাংলা শিক্ষক সুধীরবাবুর রচনার ক্লাস আছে। কিন্তু কামাই করলে আবার বাবার চিঠি চাই। এসব ভাবতে ভাবতে শেষ পর্যন্ত সে স্কুলের মধ্যেই প্রবেশ করল। বাংলা শিক্ষক সুধীরবাবুর নজর এড়িয়ে যাবার জন্য হাবু সেদিন লাস্ট বেঞ্চে না বসে থার্ড বেঞ্চের কোনায় বসল। চতুর্থ ঘণ্টায় বাংলা রচনার ক্লাসে সুধীরবাবু প্রবেশ করে সবাইকে বাংলা রচনার খাতা বের করতে বললেন। প্রথমেই তিনি প্রফুল্লকে তার লেখা বাংলাদেশে বর্ষাকাল রচনাটি জোরে পড়তে বললেন। তার রচনা শুনে সুধীরবাবু অসন্তুষ্ট হলেন। কোনো প্রচলিত রচনা বই থেকে নকল করে লেখার জন্য তিনি প্রফুল্লকে তিরস্কার করলেন এবং পরের দিন নিজের ভাষায় লিখে আনার নির্দেশ দিলেন। এরপর নিতাইয়ের রচনা পড়ার পালা। নিতাই না লিখে মায়ের অসুস্থতার অজুহাত খাড়া করায় তাকেও ধমক খেতে হলো, কারণ মাস্টারমশাই তার মাকে গতরাতে গোসাই বাড়িতে কীর্তন শুনতে দেখেছিলেন।
ক্লাসের ফার্স্ট বয় প্রশান্তের রচনা শুনে সুধীরবাবু তার কাছ থেকে আরও মৌলিকত্ব দাবি করলেন। এবার হাবুর রচনা পড়ে শোনানোর পালা। প্রাথমিকভাবে ইতস্তত করলেও হাবু ধীরে ধীরে বলতে শুরু করল। মাঝে মাঝে যদিও সে থেমে যায়, কিন্তু স্যারের ধমক খেয়ে আবার পড়তে শুরু করে। পুরো রচনাটি শোনার পর সুধীরবাবু সন্তুষ্ট হলেন এবং তার মৌলিকত্ব দেখে ভবিষ্যৎবাণী করলেন যে সে ভবিষ্যতে সাহিত্যিক হতে পারে। ক্লাসের বাকি 15 মিনিট সময়ের মধ্যে সুধীরবাবু ক্লাস মনিটর হরিপদকে সকলের খাতা জমা দিতে বললেন, যাতে তিনি খাতা বাড়িতে নিয়ে গিয়ে ভুল সংশোধন করতে পারেন। তিনি জানালেন পরদিন রচনার কাজ থাকবে দুর্গাপূজা এবং তিনি দুর্গাপূজার পৌরাণিক আখ্যানটা বলে দেবেন। ক্লাসের সবাই খাতা জমা দিলেও হাবু খাতা জমা দিতে চায় না। সে বলে কাল ভালো করে লিখে এনে সে খাতা জমা দেবে। আসলে সে নিজের মন থেকে বানিয়ে বানিয়ে ক্লাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রচনাটি বলেছে, কিন্তু লেখেনি। স্যারের কথায় সে জানায় সে রচনা লেখেনি। সুধীরবাবু অবাক হলেও হাবু শাস্তির ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়ল। সুধীরবাবু পড়লেন উভয় সংকটে, কারণ হাবুর রচনাটি প্রশংসনীয় হয়েছিল, কিন্তু ক্লাসের শৃঙ্খলা রক্ষার জন্য তিনি না লেখার কারণে তাকে প্রকাশ্যে প্রশংসা করতে পারছেন না। অবশেষে তিনি হাবুকে পরের দিন পরিষ্কার খাতায় রচনা লেখার নির্দেশ দিয়ে তার ক্লাস শেষ করলেন। এই গল্পটি থেকে মূল শিক্ষণীয় বিষয় বা এই গল্পের উদ্দেশ্য তোমাদের একটু বলি। বর্তমানে তোমরা প্রত্যেকেই নোটস ভিত্তিক পড়াশুনো করো। তোমাদের শিক্ষক মহাশয়গণ বা তোমরা যার কাছ থেকেই কোনো একটি পাঠ বোঝার চেষ্টা করো, সেখানে দেখবে নোটস দেওয়া হয়। অর্থাৎ তোমাদের যে নিজস্বতা বা মৌলিকত্ব সেটি কিন্তু প্রকাশ পায় না। তোমরা বিভিন্ন নোটস বই থেকে প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করো, তারপর সেগুলি লেখো। এই লেখা তোমাদের নিজস্বতা কিছু নেই, মৌলিকত্ব কিছু নেই। এই গল্পে বলা হয়েছে কোনো একটি বিষয় নিয়ে যখন আলোচনা হবে, সেই বিষয়টি বুঝে নিয়ে নিজে লিখতে হবে। অর্থাৎ এই গল্পটি পড়ে কি বুঝলে সেটা নিজের ভাষায় বলতে হবে বা লিখতে হবে। এই যে নিজের ভাষায় লেখা অভ্যাস, সেটাই প্রকাশ করা এই গল্পের মূল উদ্দেশ্য। তোমরা গল্প পড়ে দেখেছ, গল্পের বিষয়বস্তু নিয়ে যখন আলোচনা করেছি তখনও দেখেছ যে বাংলা প্রবন্ধ বা বাংলা রচনার ক্লাসে মাস্টারমশাই যাদের রচনা বিভিন্ন বই থেকে টোকা, সেগুলো কিন্তু তিনি পছন্দ করেননি। কিন্তু হাবু সে বাড়ি থেকে রচনা লেখেনি, কিন্তু যখন ক্লাসে বানিয়ে বলেছে সেটিই মাস্টারমশাইয়ের পছন্দ হয়েছে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যেখানে শিক্ষার্থী কোনো একটি বিষয় বুঝে নিয়ে নিজের ভাষায় তার মতামত, তার বক্তব্য প্রকাশ করবে।